হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের ভূগোলের যে সিলেবাস তার মধ্যে এই যে পঞ্চম স্তরের বা অতি নব্য অর্থনৈতিক কার্যাবলী, যেটাকে ইংলিশে বলছে কুইনারি অ্যাক্টিভিটিস, তো এই অর্থনৈতিক কার্যাবলী সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যদি ভিডিওটা মন দিয়ে শোনো বা দেখো তাহলে কিন্তু এই স্তরের কার্যাবলী সম্পর্কে তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে এবং পরীক্ষাতে যে সমস্ত প্রশ্নপত্র আসবে বা প্রশ্ন আসবে সেগুলো কিন্তু তোমাদের উত্তর দেওয়াটা সহজ হবে। তো চলো শুরু করা যাক। তাহলে দেখো, পঞ্চম স্তরের বা অতিনব্য অর্থনৈতিক কার্যাবলী বা কুইনারি অ্যাক্টিভিটিস সম্পর্কে আমাদের পড়তে গেলে মোটামুটি এই প্রশ্নগুলো করতে হবে। তাহলে দেখো, আমি তোমাদের বলে রাখি যে পঞ্চম স্তরের কার্যাবলীটা হচ্ছে সব থেকে শেষের কার্যাবলী। আমাদের যে কার্যাবলীগুলো, অর্থনৈতিক কার্যাবলীগুলো আছে সেগুলো সম্পর্কে একটা ধারণা আমি প্রথমে দিয়ে দিই। তাহলে হাডসন এবং আলেকজান্ডার অর্থনৈতিক কার্যাবলীকে মূলত তিনটি ভাগে ভাগ করেছেন। হ্যাঁ, হাডসন এবং আলেকজান্ডার। এবার দেখো, এই হাডসন এবং আলেকজান্ডার যে তিনটে ভাগে ভাগ করছে সেটা হচ্ছে উৎপাদন, বিনিময় এবং ভোগ। এই উৎপাদন, বিনিময় এবং ভোগের মধ্যে উৎপাদনটাকে আবার উনি 5টা ভাগে ভাগ করেছেন, যেগুলো সম্পর্কে আমরা পড়াশোনা করছি, অর্থাৎ পঞ্চম স্তর, চতুর্থ স্তর, তৃতীয় স্তর, প্রথম স্তর, টোটাল 5টা ভাগে উনি ভাগ করেছিলেন। তো আজকে আমরা পঞ্চম স্তর অর্থাৎ সব থেকে উৎকৃষ্ট শ্রেণীর যে শ্রমিক সেই সম্পর্কে আমরা আলোচনা করব। বিনিময় এবং ভোগের কিন্তু কোনো শ্রেণীবিভাগ নেই, শুধু উৎপাদন আছে। উৎপাদনকে তিনি আবার 5টা ভাগে ভাগ করেছেন। প্রথম কি, রেড কলার ওয়ার্কার। তাহলে রেড কলার ওয়ার্কার কোনটা? অর্থাৎ প্রথম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী, মানে প্রাথমিক স্তরের অর্থনৈতিক কার্যাবলী কোনটাকে বলছে? রেড কলার ওয়ার্কার হচ্ছে তোমার যারা কৃষি এবং খনির সঙ্গে যুক্ত, অর্থাৎ যারা সরাসরি ভূমির সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে বলছে রেড কলার ওয়ার্কার বা প্রাথমিক স্তরের অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্ভুক্ত। অর্থাৎ ওই কাজের সঙ্গে যে সমস্ত শ্রমিকরা যুক্ত আছে তাদেরকে বলা হচ্ছে রেড কলার ওয়ার্কার। এবার দেখো, প্রাথমিক স্তরে যে সমস্ত জিনিসগুলো উৎপাদন হয়, যেমন ধান উৎপাদন হচ্ছে, কয়লা উৎপাদন হচ্ছে, বেরিয়ে আসছে, তো সেগুলোকে তো আমরা সরাসরি ব্যবহার করতে পারছি না। তাহলে সেটাকে কী করতে হচ্ছে? আমাদেরকে প্রসেসিং করতে হচ্ছে, অর্থাৎ শিল্প সাহায্যে আমাদেরগুলো পরিবর্তন করতে হচ্ছে। তাহলে শিল্পের সঙ্গে যুক্ত যে সমস্ত লোকগুলো থাকছে তাদেরকে বলছে ব্লু কলার ওয়ার্কার, বা তোমার বলছে দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী, দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী। ঠিক আছে, এই স্তরে তোমার কি হয়? এই কাজে কায়িক শ্রম জড়িত থাকে এবং শ্রমিকদের প্রতি ঘন্টায় বা টুকরো কাজের ভিত্তিতে কিন্তু বেতন দেওয়া হয়। এবার কি হচ্ছে দেখো, এই যে দুটো কাজ, প্রথম স্তর এবং দ্বিতীয় স্তর, এই দুটো কাজকে পরিচালিত করছে কারা? পিঙ্ক কলার ওয়ার্কার বা তৃতীয় স্তরের পরিষেবামূলক অর্থনৈতিক কার্যাবলী। এবার দেখো, আমি তোমাদের বলে রাখি, তোমাদের এই প্রথম এবং দ্বিতীয় এই দুটো কিন্তু খুব সহজেই কিন্তু বলে দেওয়া যায় যে এই কাজটা প্রথম স্তরের, এই কাজটা দ্বিতীয় স্তরের। সমস্যাটা হচ্ছে তোমার তৃতীয়, চতুর্থ আর পঞ্চম নিয়ে। বুঝতে পেরেছো? আমি এই তিনটা ধারণা আমি তোমাদের ক্লিয়ার করতে চাইছি। তাহলে তৃতীয় স্তরের পরিষেবামূলক অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যারা যুক্ত থাকছে তাদেরকে বলছে পিঙ্ক কলার ওয়ার্কার। চতুর্থ স্তরের বা নব্য অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যারা যুক্ত থাকছে তাদেরকে বলছে হোয়াইট কলার ওয়ার্কার। আর পঞ্চম স্তরের অতি নব্য, যেটা নিয়ে আজকে আমি তোমাদের এই ভিডিওতে আলোচনা করছি, সেটাকে বলছে গোল্ড কলার ওয়ার্কার। এবার দেখো, এই তিনটের মধ্যে পার্থক্যটা আমি বলে দিই। পিঙ্ক কলার ওয়ার্কার মানে তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী, অর্থাৎ যারা তোমার পরিষেবা দিচ্ছে, অর্থাৎ এই দুটো অর্থনৈতিক কার্যাবলীকে, প্রথম এবং দ্বিতীয় অর্থনৈতিক কার্যাবলীকে যারা পরিচালিত করছে, অর্থাৎ ধরো বাণিজ্য, অর্থাৎ বিজনেস ছাড়া তো তোমার উৎপাদনটাও বৃথা, আবার তোমার শিল্পটা বৃথা। তাহলে বাণিজ্য, পরিবহন, পরিষেবা, যোগাযোগ, পর্যটন, বিমা, এগুলো সবই হচ্ছে তোমার পরিষেবামূলক অর্থনৈতিক কার্যাবলী বা পিঙ্ক কলার ওয়ার্কার। এবার দেখো, এই পিঙ্ক কলার ওয়ার্কারদের মধ্যে কিছু কিছু আছে যারা কিন্তু টাই কোট পরে তোমার অফিসে আসছে। যেমন ধরো বিমা অফিসে ধরো যে ম্যানেজার আছে বা ব্যাংকে যে ম্যানেজার আছে, ঠিক আছে, তারা কি করছে বলতো? টাই কোট পরে কিন্তু তোমার অফিসে আসছে। তো তারা কি করছে? এই যে একটা ভালো পোশাক পরে আসছে, এগুলোকে বলছে তোমার হোয়াইট কলার ওয়ার্কার। বুঝতে পেরেছো? তাহলে তৃতীয় স্তরের পরিষেবামূলক অর্থনৈতিক কার্যাবলীর মধ্যেই যারা ধরো এরকম একটা অফিসিয়াল কাজের মধ্যে যুক্ত আছে, যাদের বেতনটা মোটামুটি পরিষেবামূলক অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে থেকেও কিন্তু তাদেরটা বেশি, অর্থাৎ তারা একটা পজিশন, ভালো রকম পজিশন অফিসে হোল্ড করে আছে, সেদিকে বলছে তোমার হোয়াইট কলার ওয়ার্কার। বুঝতে পেরেছো? আবার দেখো, গোল্ড কলার ওয়ার্কার কোনটাকে বলছে? এটা হচ্ছে অতি নব্য, অর্থাৎ টাই কোট পরে থাকা অবস্থাতেই আছে, কিন্তু তাদের মধ্যে থেকে যারা উৎকৃষ্ট, বুঝতে পেরেছো, সেইগুলোকে বলছে তোমার গোল্ড কলার ওয়ার্কার। অর্থাৎ এরা কি করছে? কোনো একটা তোমার
গবেষণা করছে, তারপর তোমার কোনো একটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিজের মত প্রদান করছে, ঠিক আছে, এইগুলোকে বলছে তোমার গোল্ড কলার ওয়ার্কার বা পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যাবলী। তারপরে তোমার নীতি নির্ধারণ, ধরো সরকারি আমলা যারা থাকে, আইএএস আইপিএস, এগুলো কি, এগুলো সবই হচ্ছে তোমার গোল্ড কলার ওয়ার্কার। বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে তোমার এই তিনটের মধ্যে পার্থক্য। তাহলে আমরা এক এক করে কিন্তু সমস্ত ওয়ার্কার সম্পর্কে ভিডিওতে আলোচনা করেছি। আজকে আমরা যেটা করব সেটা গোল্ড কলার ওয়ার্কার, যেটা সব থেকে উৎকৃষ্ট শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী। তাহলে পঞ্চম স্তরের বা অতি নব্য অর্থনৈতিক কার্যাবলী আধুনিক সময়ে বিকশিত অতি দক্ষতা সম্পন্ন অর্থনৈতিক কার্যাবলী। এরা উচ্চ দক্ষতা সম্পন্ন উচ্চ বেতনের পেশাজীবী, বুঝতে পারছো, অত্যধিক বেতন এদের। এদের মধ্যে পরামর্শদাতা, নীতি নির্ধারক প্রমুখ, উচ্চপদস্থ ব্যবসায়ী, নির্বাহী, সরকারি কর্মদাতা, গবেষণা, বিজ্ঞানী, আর্থিক এবং আইনি পরামর্শদাতা। তাহলে এই হচ্ছে তোমার গোল্ড কলার ওয়ার্কার। এরা উচ্চ বেতন সম্পন্ন, কায়িক শ্রম কম, মানসিক বুদ্ধির সাহায্যে তারা কিন্তু তোমার কাজটাকে পরিচালনা করে। তাহলে এই হচ্ছে তোমার বিভিন্ন রকমের অর্থনৈতিক কার্যাবলী। এবার দেখো আমাদের আর কি আলোচনার বিষয় যেটা, সেটা হচ্ছে তোমার পঞ্চম স্তরে বা অতি নব্য অর্থনৈতিক কার্যাবলী। এটাকে আরও ইয়েতে বলছে তোমার কুইনারি অ্যাক্টিভিটিস। তাহলে কুইনারি অ্যাক্টিভিটিস সম্পর্কে এবার আমরা জানবো। তাহলে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে যে পঞ্চম স্তরের বা অতি নব্য অর্থনৈতিক কার্যাবলী কাকে বলে, এর বৈশিষ্ট্য সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তাহলে দেখো পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যাবলী তোমার আমি তো মোটামুটি এটা ধারণা ক্লিয়ার করেই দিলাম। এবার দেখো বইয়ে কী বলছে, এটি হলো উৎপাদন ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ভুক্ত অর্থনৈতিক কার্যকলাপের ক্ষেত্র। এটিকে পৃথক করা হয়েছে এই কারণে যে এই সিদ্ধান্ত গ্রহণের উপর দাঁড়িয়ে থাকে উৎপাদন ব্যবস্থা, কলকারখানা, ব্যবসা বাণিজ্য, যাতায়াত ও যোগাযোগ ক্ষেত্র, পরিচালনা ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ বা পরিচালন কর্তৃপক্ষ যারা উৎপাদন ব্যবস্থার শীর্ষে থাকেন এবং উৎপাদন এবং পরিচালন সংক্রান্ত সিদ্ধান্ত নেন, তারাই কিন্তু এই ক্ষেত্রভুক্ত, অর্থাৎ সিদ্ধান্ত নেন। বুঝতে পেরেছ? পরামর্শ দেন, সিদ্ধান্ত নেন, এই যে মানে তোমার গুরুত্বপূর্ণ কিছু কাজ, তারা কিন্তু এই ক্ষেত্রেও তোমার সঙ্গে ক্ষেত্রের ভুক্ত। এই সিদ্ধান্ত দেশের শিল্প উৎপাদন, ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণের সামগ্রিকভাবে প্রভাবিত করে। তাহলে দেখো এটা যদি আমরা ডেফিনেশন দিতে যাই তাহলে কি হবে, বলছে যে তোমার বিংশ শতাব্দীর মধ্যভাগে দেশে প্রয়োগমুখী শিক্ষার প্রসার, শিক্ষাক্ষেত্রে উদ্ভাবন এবং সৃজনশীলতার চর্চা ইত্যাদি কারণে চতুর্থ স্তরের অর্থনৈতিক কার্যাবলী আরও বিশেষায়িত হয়ে ওঠে। এর ফলে বিশেষায়নের পরামর্শ প্রদান, সিদ্ধান্ত গ্রহণ এবং নীতি নির্ধারণ ইত্যাদি অতি আধুনিক কার্যাবলীর বিকাশ ঘটতে শুরু করে, যা পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যাবলী নামে পরিচিত। মূলত G8 গোষ্ঠীভুক্ত দেশে তোমার উদ্ভূত এই অতি আধুনিক কার্যাবলীর ফলে সমাজে উচ্চ মেধা সম্পন্ন ও দক্ষতা সম্পন্ন কর্মী গোষ্ঠীর উদ্ভব ঘটে, যাতে সিদ্ধান্ত, সুপরামর্শ এবং গৃহীত নীতিসমূহের পূর্ববর্তী 4 প্রকার আর্থিক কার্যাবলীকে প্রভাবিত এবং নিয়ন্ত্রিত করে। অর্থাৎ তোমার পূর্ববর্তী যে 4টে কাজ আছে, অর্থাৎ প্রথম স্তরের, দ্বিতীয় স্তরের, তৃতীয় স্তরের এবং চতুর্থ স্তরের, সেগুলিকে কিন্তু প্রভাবিত করে। তাহলে আমরা যদি সংজ্ঞা দিই তাহলে কী লিখতে হবে, নব্য তথা চতুর্থ ক্ষেত্রের আধুনিক অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে অনেক সময় যে বিশেষ অতি দক্ষতা সম্পন্ন কার্যকলাপ বিকাশ লাভ করে তাকে পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যাবলী বা অতি নব্য অর্থনৈতিক কার্যাবলী বা কুইনারি অ্যাক্টিভিটিস বলা হয়। ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমার পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যাবলীর তোমার ডেফিনেশন। এবার দেখো এটার বৈশিষ্ট্য, অর্থাৎ এই ধরনের কার্যাবলীর বৈশিষ্ট্যগুলি কী কী থাকে। প্রথম বৈশিষ্ট্য কি, এই অর্থনৈতিক কার্যাবলীর সর্বোচ্চ স্তর গোল্ড কলার ওয়ার্কার। এই স্তরের অর্থনৈতিক কার্যাবলী হলো নাগরিক পরিষেবা, মেধাভিত্তিক উদ্যোগ, উচ্চ স্তরের সিদ্ধান্ত গ্রহণ। 3 হচ্ছে অর্থনৈতিক কার্যাবলীর এই ক্ষেত্রের অবদান রয়েছে সামাজিক অগ্রগতিতে, যেমন শিক্ষায়, স্বাস্থ্যে, জীবনযাত্রায় মান উন্নয়নে। 4 হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ, স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সংগঠনসমূহ, স্বেচ্ছাসেবী সংস্থাসমূহ, নীতি নির্ধারক গোষ্ঠী এবং সংগঠনসমূহ সামাজিক অগ্রগতিতে নিজ নিজ ভূমিকা পালন করেন। তারপর আছে দেখো প্রশাসনিক সর্বোচ্চ স্তরে নেতৃত্ব, শাসনতান্ত্রিক নীতি নির্ধারণ, প্রণয়ন এবং পরিচালনা করেন, যা দেশের সামাজিক এবং অর্থনৈতিক অগ্রগতিকে প্রভাবিত করে। 6 নম্বর বলছে কি, রাষ্ট্রপুঞ্জের মতো প্রতিষ্ঠানসমূহ বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পর্যালোচনা করে এবং নীতি নির্ধারণ করে, যা বিশ্বের রাষ্ট্রগুলি মেনে চলতে সচেষ্ট হয়। 7 নম্বর কি বলছে, বিশ্ব উষ্ণায়ন বা জলবায়ু পরিবর্তনের মতো আন্তর্জাতিক বিষয়গুলি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ পরিবেশের উন্নতিকল্পে কাজ করে। 8 নম্বর কি বলছে, কূটনীতির
রাষ্ট্রদূত প্রমুখের দায়িত্বে থাকা মানুষজন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে কাজ করেন এবং রাষ্ট্রগুলির পারস্পরিক সম্পর্কের উন্নতি সাধনে কার্যকরী ভূমিকা গ্রহণ করেন। 9 নম্বর কি বলছে, ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত গ্রহণ করেন বা কেবল উক্ত সিদ্ধান্তগুলির উৎপাদন এবং কর্মীদের আর্থিক সামর্থ্যকে প্রভাবিত করে না, সামগ্রিকভাবে দেশের অর্থনীতিকেও প্রভাবিত করে। তাহলে এই হচ্ছে তোমার অর্থনৈতিক কার্যাবলীর বৈশিষ্ট্য। এবার দেখা যায় যে কুইনারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ কোনগুলো এই কাজের সঙ্গে যুক্ত থাকে, বলছে শিল্প কারখানায় সিদ্ধান্ত গ্রহণকারী ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। 2 কি প্রশাসনিক স্তরে সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী মন্ত্রী এবং আমলা ইত্যাদি। বিজ্ঞানী গবেষক যারা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তাদের পরামর্শ জনস্বার্থে উপযুক্ত কর্তৃপক্ষকে প্রদান করেন, সমাজের অগ্রগতির জন্য কাজ করেন। ঠিক আছে, এই হচ্ছে তোমার ব্যক্তিবর্গ। আর কারা আছে, বলছে পরিবেশবিদগণ যারা স্থানীয় এবং আঞ্চলিক পরিবেশ রক্ষায় কাজ করে যান, শিক্ষাবিদগণ যারা সমাজে মানুষ তৈরির কারিগর। 6 নম্বর কী হচ্ছে, চিকিৎসক এবং স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সংগঠন যারা সুস্থ সমাজ গড়ে তুলতে কাজ করে চলেছেন। আর 7 নম্বর কি, আইনজ্ঞ ও বিচারক যারা অপরাধমুক্ত এবং সুশৃঙ্খল সমাজ ও নাগরিক অধিকার রক্ষায় কাজ করেছেন। 8 নম্বর কি, সংবাদ মাধ্যম তথা গণমাধ্যম যারা একটি সচেতন নাগরিক সমাজ গড়ে তুলতে উল্লেখযোগ্য ভূমিকা নেন। 9 নম্বর কি, শিল্পকলা সংক্রান্ত বিদগ্ধ নেতৃত্ব কেবল বিনোদন নয়, একটি জাতির মানসিক স্বাস্থ্য গড়ে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ তোমার গ্রহণ করতে কিন্তু পারেন। তাহলে এই হচ্ছে তোমার নিযুক্ত ব্যক্তিবর্গ। এরপরে দেখো আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে তোমার থিঙ্ক ট্যাঙ্ক বলতে কি বোঝো। থিঙ্ক ট্যাঙ্ক, দেখো এই থিঙ্ক ট্যাঙ্ক যেটা বাংলাতে হচ্ছে তোমার উচ্চ বুদ্ধি সম্পন্ন, এটা একটা নতুন একটা কথা। তো থিঙ্ক ট্যাঙ্ক জিনিসটা কি, দেখো আমি তোমাদের দেখাই। থিঙ্ক ট্যাঙ্ক এর ডেফিনেশন যদি দিতে হয়, বুদ্ধি ভাণ্ডার। থিঙ্ক ট্যাঙ্ক কথাটির অর্থ হচ্ছে তোমার বুদ্ধি ভাণ্ডার। এই দেখো, তাহলে থিঙ্ক ট্যাঙ্ক কোনটাকে বলছে, বলছে পঞ্চম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে নিযুক্ত কর্মীরা অত্যধিক মেধা এবং প্রখর বুদ্ধি সম্পন্ন হওয়ায় তাদের বুদ্ধির ভাণ্ডার বা থিঙ্ক ট্যাঙ্ক বলা হয়। তাহলে যারা পঞ্চম স্তরের অর্থনৈতিক বা অতিনব্য অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত থাকছে তাদেরকে একদিকে বলছে তোমার স্বর্ণালী পোশাক বা শ্রমজীবী গোষ্ঠী অর্থাৎ গোল্ডেন কলার ওয়ার্কার, আর কি বলছে থিঙ্ক ট্যাঙ্ক মানে উচ্চ বুদ্ধি সম্পন্ন বা বুদ্ধির ভাণ্ডার। হ্যাঁ, এটাকে থিঙ্ক ট্যাঙ্ক বলে আবহিত করা হচ্ছে। এরপর দেখো যেটা আছে, বলছে পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যাবলীর ক্ষেত্রে গুরুত্ব। তাহলে তাৎপর্য এবং গুরুত্ব দুটোই আমরা এখানে আলোচনা করব। তাহলে প্রথম তাৎপর্যটা দেখো, প্রথমে তাৎপর্যটা নিয়ে আলোচনা করি। তাৎপর্য কি আছে, 1 নম্বর হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ের অর্থনীতি বলে সংশ্লিষ্ট অর্থনৈতিক বিশেষভাবে প্রভাবিত হয়। 2 হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের দক্ষতার উপর প্রতিষ্ঠানের লাভ ক্ষতি নির্ভর করে। 3 নম্বর হচ্ছে পরিচালন দক্ষতার উপর শিল্প ব্যবস্থার উন্নতি নির্ভর করে। 4 হচ্ছে তথ্য প্রযুক্তির অন্তর্দেশীয় বিনিময় উৎপাদন ক্ষেত্রকে সমৃদ্ধ করতে পারে। 5 হচ্ছে পরিবেশগত সংরক্ষণের দিকটি উৎপাদন ব্যবস্থায় কতটা গুরুত্ব পাবে তাও এই ধরনের সিদ্ধান্ত গ্রহণের দ্বারা প্রভাবিত হয়। 6 হচ্ছে কি, সামাজিক উন্নয়ন প্রকল্প গ্রহণ ও পরিচালনা সামাজিক দায়বদ্ধতাকে প্রকাশ করে। তাহলে এই হচ্ছে তোমার তাৎপর্য। আর গুরুত্ব কি, দেখো প্রথম গুরুত্ব যেটা হচ্ছে সুশাসন প্রদান। তাহলে সুশাসন প্রদান হচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকার তাদের বিভিন্ন দপ্তরের মাধ্যমে দেশের জনসাধারণের জীবন সম্পত্তি রক্ষার দায়িত্ব নিয়ে থাকেন। জনগণের জন্য একটি উপযুক্ত জীবনযাত্রার পরিবেশ, আইন শাসন মেনে চলার মতো আর্থসামাজিক পরিবেশ এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠা এবং সুবিচার ব্যবস্থা করে রাষ্ট্র। এই উদ্দেশ্যে গঠিত বিভিন্ন দপ্তরগুলির মধ্যে রয়েছে কৃষি দপ্তর, প্রতিরক্ষা দপ্তর, অর্থ দপ্তর, রাসায়নিক এবং সার দপ্তর, বাণিজ্য ও শিল্প দপ্তর, অর্থনীতি সংক্রান্ত দপ্তর, ক্রেতা সুরক্ষা দপ্তর, খাদ্য দপ্তর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তর, কর্পোরেট সংক্রান্ত দপ্তর, তথ্য প্রযুক্তি দপ্তর, পরিবেশ অরণ্য জলবায়ু পরিবর্তন দপ্তর, বায়োটেকনোলজি দপ্তর, অসামরিক বিমান পরিবহন দপ্তর, প্রাণী কল্যাণ দপ্তর, নৃতাত্ত্বিক সর্বেক্ষণ দপ্তর, আবগারি দপ্তর ইত্যাদি। প্রশাসনিক স্তরে দপ্তরসমূহের কার্যকলাপ সংক্রান্ত সর্বোচ্চ সিদ্ধান্তগুলি এই সকল দপ্তর থেকেই আসে। তারপর দেখো সামাজিক ন্যায় বিচার। বলছে সামাজিক ন্যায় বিচারের কতগুলি মৌলিক নীতি আছে। এগুলি হলো ব্যক্তির সম্পত্তির অধিকার, কর্মক্ষেত্রে মর্যাদা এবং উপযুক্ত কাজের পরিবেশ, মানব অধিকার, অংশীদারিত্ব,
সম্পদের সুষম ভাগ, ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা, নারী এবং শিশু সুরক্ষা, জাতপাতজনিত বৈষম্য বিলোপ, সকলের জন্য খাদ্য ও বিশুদ্ধ পানীয় জলের নিশ্চয়তা ইত্যাদি। রাষ্ট্র এবং বিচার ব্যবস্থা জনগণের এই সকল অধিকারকে নিশ্চিত করতে কার্যকরী ভূমিকা নিতে পারে। সরকারের পাশাপাশি পরিবেশবিদ, আইনজ্ঞ, বিচারক প্রমুখ ব্যক্তিবর্গের পরামর্শ ও সিদ্ধান্ত গ্রহণের দ্বারা সামাজিক ন্যায় বিচার প্রভাবিত হয়। 3 নম্বর কি? সমাজ কল্যাণ। তাহলে সমাজ কল্যাণ তোমার হয়ে থাকে কীভাবে? বলছে দেশের জনগণের এক উল্লেখযোগ্য অংশ এখনও তোমার দরিদ্র রয়ে গেছে। এই জনগণের কল্যাণের জন্য খাদ্য, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্যের পরিষেবা নিশ্চিতকরণ প্রয়োজন। এই উদ্দেশ্যে সরকারি সিদ্ধান্তগুলির কার্যকারিতা এবং সরকারি প্রকল্পগুলির বাস্তব রূপায়ণ জনগণের কার্যকারিতার উৎকর্ষ আনতে পারে। শিক্ষাবিদ, চিকিৎসক, স্বাস্থ্য আধিকারিক এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত দ্বারা জনজীবন তথা সমাজ কল্যাণ প্রভাবিত হয়। তারপরে তো শিক্ষা এবং জ্ঞানের উন্নতি। বলছে সমাজের উন্নতির জন্য শিক্ষার অগ্রগতির মাধ্যমে উত্তম জ্ঞান অর্জন সম্ভব। এই জন্য প্রয়োজন আধুনিক এবং উন্নত শিক্ষানীতি। জনসাধারণের কাছে উৎকৃষ্ট শিক্ষা ব্যবস্থাকে পৌঁছে দেওয়া গেলেই সমাজের অগ্রগতি সম্ভব হয়। তারপরে দেখো আন্তর্জাতিক সম্পর্ক। বলছে বর্তমানে বিশ্বায়নের যুগে আন্তর্জাতিক সম্পর্ক জনজীবনে একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। বিশ্বায়নে অংশগ্রহণের পূর্বে চীনের অর্থনৈতিক প্রগতি তেমন ছিল না এবং জনসাধারণের জীবনযাত্রার মানও ছিল অনেক নিম্ন। কিন্তু বিশ্বায়নে অংশগ্রহণ করার পর চীন শিল্পে বাণিজ্যে এতটাই উন্নতি করে যে বর্তমানে চীন বিশ্বের 3য় শক্তিশালী অর্থনীতির দেশ বলে পরিগণিত হয়। এর সুফল জনগণের জীবনযাত্রাতেও অনুকূল প্রভাব ফেলেছে। ভারতেও বিশ্বায়নের সুযোগ নিয়ে তার অর্থনীতিকে পূর্ববর্তী তুলনায় শক্তিশালী করেছে এবং দেশের জনপ্রতি আয় ঊর্ধ্বগামী হয়েছে। 90-এর দশকে ভারতে অর্থনীতির উদারীকরণ শুরু হয়। তারপর থেকে আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণ, বিদেশি পুঁজি বিনিয়োগ, প্রযুক্তি বিনিময়, শিল্প লাইসেন্স প্রদানে ওয়ান উইন্ডো পলিসি গ্রহণ ইত্যাদির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নতি ত্বরান্বিত হচ্ছে। ভারত WTO, ব্রিক্স প্রভৃতি সংস্থায় অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা চুক্তিতে সামিল হচ্ছেন, যা দেশের অর্থনৈতিক উন্নতিতে ইতিবাচক পদক্ষেপ বলেই মনে করা হয়। তাহলে এই হচ্ছে তোমার আমাদের পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যাবলীর গুরুত্ব। নেক্সট দেখো যেটা আছে, বলছে পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যাবলীর শ্রেণী বিভাগ করো। তাহলে দেখো এই যে পঞ্চম স্তরের যে অর্থনৈতিক কার্যাবলীগুলো আছে তাদেরকে মূলত 4টে ভাগে ভাগ করে আমাদেরকে আলোচনা করতে হবে। ঠিক আছে, আমাদের সিলেবাসে কিন্তু এই 4টে ভাগ সম্পর্কে আলোচনা করতে হয়। একটা দেখো কুইনারি অর্থনৈতিক কার্যাবলী বা পঞ্চম স্তরের অতিনব্য অর্থনৈতিক কার্যাবলীকে এখানে 4টে ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগটা হচ্ছে বিশেষজ্ঞ, যেটা তোমার শিক্ষাবিদ, অর্থনীতিবিদ প্রমুখ। তারপর দেখো সিদ্ধান্ত গ্রহণকারী, যেমন প্রশাসক, আচার্য প্রমুখ। 3 নম্বর হচ্ছে নীতি নির্ধারক, যেমন উচ্চপদস্থ আমলা, মন্ত্রী প্রমুখ। পরামর্শদাতা বলছে নিরাপত্তা উপদেষ্টা, আইনি উপদেষ্টা প্রমুখ। এরাই হচ্ছে তোমার পরামর্শদাতা। তাহলে এই 4টে ভাগে কিন্তু ভাগ করা হচ্ছে। ঠিক আছে, এবার দেখো আমাদের এই যে 4টে ভাগ সম্পর্কে এক এক করে কিন্তু জানতে হবে। অর্থাৎ বিশেষজ্ঞ, সিদ্ধান্ত গ্রহণকারী, তারপরে তোমার নীতি নির্ধারণ এবং পরামর্শদাতা, এগুলো সম্পর্কে কিন্তু আমাদেরকে এক এক করে জানতে হবে, যেটা আমাদের মানে আলোচনার বিষয়। এবার দেখো পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে নিযুক্ত বিশেষজ্ঞদের ধারণা দাও। তাহলে প্রথম আমাদের যেটা আছে সেটা কি আছে? সেটা হচ্ছে তোমার বিশেষজ্ঞ। ঠিক আছে, তাহলে বিশেষজ্ঞ সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে দেখো এবার বিশেষজ্ঞ সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই, যেটাকে ইংরেজিতে বলছে স্পেশালিস্ট। ঠিক আছে, স্পেশালিস্ট। যেমন ধরো আমরা যে ডাক্তার দেখাতে যাই, তো কেউ হয় আই স্পেশালিস্ট, কেউ হয় হার্ট স্পেশালিস্ট, কেউ হয় গ্যাস্ট্রোলজিস্ট। তাহলে এই যে হচ্ছে তোমার বিশেষজ্ঞ, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট টপিক্সের উপরে যখন বিশেষজ্ঞ হয় তখন সেটা হচ্ছে তোমার গোল্ডেন কলার ওয়ার্কার বা পঞ্চম স্তরের বা কুইনারি অ্যাক্টিভিটিস। তাহলে দেখো ইংরেজি স্পেশালিস্ট শব্দটি স্পেশাল শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো বিশেষ। তাহলে সংজ্ঞা কি? কোনো একটি বিশেষ বিষয়ে যখন কোনো ব্যক্তি চূড়ান্ত দক্ষতা জ্ঞান অর্জন করেন তখন সেই ব্যক্তিকে ওই বিষয়ের স্পেশালিস্ট বলা হয়। যেমন শিক্ষাবিদ, চিকিৎসাবিদ, আইনবিদ, অর্থ বিশেষজ্ঞ প্রমুখ। এবার দেখো বিশেষজ্ঞদের কিন্তু শ্রেণীবিভাগ আছে। বলছে বিভিন্ন পেশায় বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ লক্ষ্য করা যায়। নিম্নে তার মাত্র কয়েকটি উল্লেখ ক্ষেত্রে আলোচনা করা হলো। তাহলে দেখো বিশেষজ্ঞকে আমরা কিন্তু
প্রথমে কয়েকটা ক্ষেত্রে ভাগ করছি, টোটাল 6টা ক্ষেত্রে কিন্তু তোমার বিশেষজ্ঞ থেকে ভাগ করা হচ্ছে। প্রথমে হচ্ছে শিক্ষা এবং গবেষণা ক্ষেত্র, তারপরে দেখো স্বাস্থ্য, সংস্কৃতি, বিনোদন, কারবার এবং প্রতিরক্ষা, এই 6টা ভাগে ভাগ করা হচ্ছে। এর থেকেও আরও অনেক আছে, কিন্তু এখানে তোমাদের সিলেবাসের মধ্যে থেকে বা তোমাদের এইটা করলে কিন্তু মোটামুটি একটা ধারণা তোমাদের পাওয়া যাবে। এবার শিক্ষা বা গবেষণার ক্ষেত্রে যে বিশেষজ্ঞ সেগুলোকে আবার দেখো এখানে কতগুলো ভাগে ভাগ করছে। কি কি ভাগে? তোমার প্রথম হচ্ছে তোমার সাহিত্য, বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা, প্রশিক্ষণ, পঠন পাঠন, টেলিকমিউনিকেশন। তাহলে এতগুলো ভাগে ভাগ করা হচ্ছে তোমার শিক্ষা এবং গবেষণাকে। স্বাস্থ্যকে কটা ভাগে ভাগ করছে দেখো, প্রথমে আছে সাধারণ ডাক্তার, তারপর হচ্ছে কবিরাজ, তারপর হচ্ছে শল্য চিকিৎসক, এমডি। এমডি মিনস হচ্ছে তোমার মেডিসিন, ডক্টর অন মেডিসিন, ঠিক আছে, এমডি। তারপর থেরাপি, হৃদরোগ বিশেষত্ব, ত্বক বিশেষজ্ঞ, তারপর অর্থোনেডিক্স, নিউরোলজিস্ট এবং অন্যান্য। অর্থাৎ এর থেকে কিন্তু আরও অনেক আছে যেগুলো কিন্তু এখানে লেখা হয়নি। এবার সংস্কৃতি যেটা আছে সেখানে আবার এগুলো কত ভাগে ভাগ করছে। প্রথমে হচ্ছে খেলাধুলা, তারপরে হচ্ছে সঙ্গীত, তারপর নৃত্য, নাটক এবং চলচ্চিত্র, যন্ত্রবিদ্যা এবং চিত্রকলা। এবার দেখো খেলাধুলোকে আবার দেখো কতগুলো ভাগ করছে, যেমন ফুটবল, ভলিবল, ক্রিকেট, কবাডি, এই তিনটে মোটামুটি আমাদের ভারতবর্ষে চলে বলে এই তিনটে। কিন্তু এর বাইরেও যে খেলা আছে তারও কিন্তু তোমার স্পেশালিস্ট থাকে, যেমন দাবাটা এখানে লেখা নেই, কিন্তু সেটাও কিন্তু একটা খেলাধুলার মধ্যেই পড়ছে। সঙ্গীতে দেখো এখানে তিনটে ভাগে ভাগ করছে, যেমন রবীন্দ্রসঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত এবং আধুনিক সঙ্গীত। এগুলো আমাদের এখানে বেশি চলে, তাই দেখো নৃত্যর তো কোনো ভাগ নেই, যদিও তোমার যারা নৃত্য বিশেষজ্ঞ তাদের মধ্যে আবার তোমার এই যে ধরো ছৌ নাচ, তারপরে তোমার কত্থক নাচ, এই যে কতগুলো ভালো ভাগ আছে এগুলো কিন্তু তোমার অন্তর্ভুক্ত হবে, যেগুলো এখানে আর দেওয়া হয়নি। নাটক, চলচ্চিত্রেরও ভাগ আছে, যেমন ধরো তোমার আমাদের আঞ্চলিক চলচ্চিত্র, তারপরে ছোট চলচ্চিত্র, শর্ট ফিল্ম, এই যে ভাগগুলো আছে। তারপরে দেখো যন্ত্রবিদ্যাকে আবার দেখো কতগুলো ভাগ হচ্ছে, যেমন তবলা, গিটার, ভায়োলিন, সেতার, বাঁশি, এছাড়া আরও অন্যান্য যে যন্ত্রগুলো আছে সেগুলো সবই। আর দেখো চিত্রকলা, তাহলে এই কতগুলো ভাগে ভাগ করছে। এবার বিনোদনকে দেখো কি করছে, ম্যাজিক, বহুরূপী, হরবোলা, মূকাভিনয়, টেলিবিজ্ঞাপন, অন্যান্য বিনোদন। তাহলে এই কতগুলো ভাগে ভাগ করা হলো। এবারে কারবারকে দেখো কতগুলো ভাগে ভাগ করছে, শিল্প, ব্যবসা, বাণিজ্য, খুচরা বিক্রি এবং কৃষি। প্রতিরক্ষাকে আবার দেখো বলছে মিলিটারি, বর্ডার সিকিউরিটি, ওয়াটার ওয়েজ এবং উপগ্রহ পরিষেবা। তাহলে মোটামুটি বিশেষজ্ঞদের দেখো কতগুলো ভাগে ভাগ করছে। এবার দেখো বিশেষজ্ঞদের বৈশিষ্ট্যগুলো কী কী থাকে। প্রথম বৈশিষ্ট্য সেটা হচ্ছে তোমার যে নির্দিষ্ট বিশেষ বিষয়ে জ্ঞান ও চূড়ান্ত দক্ষতা থাকা প্রয়োজন। 2 নম্বর হচ্ছে একজন বিশেষজ্ঞের তার নির্দিষ্ট বিষয়ের ওপর উচ্চ ডিগ্রি এবং প্রশিক্ষণ থাকা দরকার। 3 হচ্ছে নির্দিষ্ট বিষয়ের বিভিন্ন তথ্য বিশ্লেষণ ও তার প্রবণতা মূল্যায়নের দক্ষতা থাকা প্রয়োজন। 4 হচ্ছে নির্দিষ্ট বিষয়ের উপর প্রতিবেদন প্রস্তুত এবং প্রকল্পের পরিকল্পনা করার দক্ষতা থাকা প্রয়োজন। 5 হচ্ছে নির্দেশ দানের ক্ষমতা সম্পন্ন হওয়া প্রয়োজন। 6 হচ্ছে নির্দিষ্ট বিষয়ের উপর তাত্ত্বিক আলোচনা ও তার প্রয়োগের দক্ষতা থাকা প্রয়োজন, যা মানুষ ও সমাজের উন্নয়নের কাজে ব্যবহৃত হয়। 7 হচ্ছে সমাজের বিভিন্ন পেশায় উন্নতি ঘটাতে সাহায্য করে। 8 হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। 9 হচ্ছে বিশেষজ্ঞদের কাজে নিজস্বতা এবং সৃজনশীলতা লক্ষ্য করা যাবে। 10 হচ্ছে বিশেষজ্ঞরা অতীত এবং বর্তমানের মধ্যে মেলবন্ধন ঘটিয়ে কাজ করার পাশাপাশি ভবিষ্যতে সেই কাজের গ্রহণযোগ্যতার দিকে লক্ষ্য রাখেন। তাহলে এই হলো। এবার দেখো বিশেষজ্ঞদের ভূমিকা কী আছে। বলছে বিশেষজ্ঞদের জ্ঞান এবং দক্ষতা বিভিন্ন ধরনের অর্থনৈতিক কার্যাবলীর উপযোগিতা বৃদ্ধি করে। 2 হচ্ছে বিশেষজ্ঞের দ্বারা প্রস্তুত করা দ্রব্যের গুণগত মান ভালো হয়। 3 হচ্ছে শিল্প, কৃষি প্রভৃতি উৎপাদনমূলক কাজের ফলে সৃষ্ট পণ্যের বাজারের বিস্তার ঘটায়। 4 হচ্ছে উৎপাদিত পণ্যের সুষ্ঠু ব্যবসা বাণিজ্যের দ্বারা মুনাফা অর্জনের জন্য ও বিশেষজ্ঞদের ভূমিকা অনস্বীকার্য। 5 হচ্ছে অর্থনৈতিক, সমাজ, প্রাকৃতিক পরিবেশ প্রভৃতির সমস্যা সমাধান করে উন্নয়ন ঘটাতে বিশেষজ্ঞদের উল্লেখযোগ্য ভূমিকা কিন্তু রয়েছে। তাহলে এই হচ্ছে তোমার বিশেষজ্ঞদের সম্পর্কে আলোচনা। তাহলে এটা গেল আমাদের বিশেষজ্ঞ সম্পর্কে আলোচনা। এরপর দেখো সিদ্ধান্ত গ্রহণকারীদের সম্পর্কে আলোচনা, যেটাকে বলছে ডিসিশন মেকার। ঠিক আছে, ডিসিশন মেকার। তাহলে এর সংজ্ঞা কী? যে সমস্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গ শিক্ষা, শিল্প, আইন, প্রশাসন অর্থাৎ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রভৃতি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন তাদের সিদ্ধান্ত গ্রহণকারী বলা হয়। যেমন ধরো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কলেজের অধ্যক্ষ, শিল্প প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর, প্রশাসনিক বিভাগের সর্বোচ্চ পর্যায়ের আধিকারিক বৃন্দ প্রমুখ। এবার দেখো এখানে কতগুলো ভাগে এটাকে কিন্তু ভাগ করা হচ্ছে। শ্রেণী বিভাগ বলছে সিদ্ধান্ত গ্রহণকারীদিকে মূলত 2টি ভাগে ভাগ করা হয়। একটা
হচ্ছে সরকারি ক্ষেত্রের সিদ্ধান্ত গ্রহণকারী, আর একটা হচ্ছে বেসরকারি সিদ্ধান্ত গ্রহণকারী, প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর। তো সরকারিকে আবার দুটো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে প্রশাসনিক স্তরের সিদ্ধান্ত গ্রহণ, একটা মন্ত্রী গোষ্ঠীর সিদ্ধান্ত গ্রহণ। প্রশাসনিক স্তরের মধ্যে কাদিকে বলছে উচ্চপদস্থ সরকারি আধিকারিক, পরিকল্পনা আধিকারিক, শীর্ষ ব্যবস্থাপকগণ, প্রধান নির্বাহী আধিকারিক প্রমুখ। আর মন্ত্রী গোষ্ঠীর মধ্যে আছে মন্ত্রী এবং সচিব পর্যায়ের ব্যক্তি। এবার দেখো এই সিদ্ধান্ত গ্রহণকারীদের বৈশিষ্ট্যগুলি কী কী। প্রথম বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণ নেতিবাচক বা ইতিবাচক হতে পারে। 2 হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের সময় একাধিক বিকল্প বা সম্ভাবনা উদ্ভূত হয়। 3 হচ্ছে সর্বোচ্চ সম্ভাবনা ও কার্যকারিতা সম্পন্ন বিকল্প বাছার দরকার প্রয়োজন হয়। 4 হচ্ছে সুপরিকল্পিত পরিকল্পনায় একসঙ্গে অনেক মানুষকে সেবা প্রদান করা যায়। 5 হচ্ছে বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা প্রয়োজন। 6 হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের সময় বিভিন্ন সরকারি এবং কর্পোরেট নীতি ও আইন অনুসরণ করার দক্ষতা অত্যন্ত প্রয়োজনীয়। 7 হচ্ছে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সুনির্দিষ্ট সময় প্রয়োজন। 8 হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের মূল উপাদানগুলি হলো পরিবেশ, পরিকাঠামো প্রভৃতি। 9 হচ্ছে সিদ্ধান্ত গ্রহণকারীর স্বাধীনতা থাকা প্রয়োজন। 10 হচ্ছে কোনো বিষয়ের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সেই বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণকারীর পূর্ব অভিজ্ঞতা থাকলে সুবিধা হয়। 11 হচ্ছে প্রধানত জ্ঞান এবং অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণকারীরা কাজ করেন। 12 হচ্ছে এই ধরনের কর্মক্ষেত্রে নিয়োগ তোমার সীমিত। অর্থাৎ এগুলোতে কিন্তু যেহেতু তোমার সংখ্যাটা খুবই কম, তাই এখানে কিন্তু তোমার যে ভ্যাকেন্সি তার পরিমাণটা কিন্তু খুবই কম হয়। আবার তোমার কি হয়, সরাসরি কিন্তু অনেক পোস্ট আছে যেগুলোতে নিয়োগ করা যায় না, অর্থাৎ কি নিচের স্তর থেকে তারা উপরের স্তরে প্রমোশন হবে, এরকমও কিন্তু থাকে। এবার দেখো কি বলছে সিদ্ধান্ত গ্রহণের পর্যায়গুলি। যে সিদ্ধান্ত যখন গ্রহণ করা হয় সেগুলোকে কিন্তু তোমার 6টা পর্যায়ে ভাগ করছে। প্রথমটা কি আছে, সমস্যা নির্ধারণ। বলছে সিদ্ধান্ত গ্রহণকারী সর্বাপেক্ষা কোনো বিষয়ের সমস্যা নির্ধারণ করেন। তারপর কি বিকল্পের অনুসন্ধান, অর্থাৎ সমস্যাটা সমাধান করার জন্য কি কি বিকল্প আর কি ভাবতে হবে সেটা। বলছে সিদ্ধান্তর গ্রহণকারী উদ্ভূত সমস্যাটি অনুধাবন বা সমাধানের জন্য বিকল্প পদ্ধতির অনুসন্ধান করেন। তারপর 3 নম্বর কি হচ্ছে যথাযথ বিকল্পের শনাক্তকরণ, অর্থাৎ বিকল্পটা কোনটা চুজ করলে সঠিক হবে সেটা শনাক্তকরণ। বলছে উদ্ভূত সমস্যাটি সমাধানের জন্য যথাযথ বা উপযুক্ত বিকল্প শনাক্ত করেন। 4 হচ্ছে সমস্যার সঙ্গে বিকল্পের সমন্বয় সাধন। বলছে উদ্ভূত সমস্যার সঙ্গে বিকল্পগুলির সম্পর্ক কীরূপ তা মূল্যায়ন করেন। 5 হচ্ছে সঠিক বিকল্প চিহ্নিতকরণ। বলছে প্রাথমিকভাবে নির্ণীত বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক বিকল্পটি চিহ্নিত করেন। আর সবশেষে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ, অর্থাৎ সঠিক বিকল্পটির উপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করেন। এবার দেখো সিদ্ধান্ত গ্রহণকারীদের ভূমিকাগুলি কী কী, অর্থাৎ আমাদের যে বর্তমান সমাজ সেখানে এদের ভূমিকা কী আছে। প্রথমে দেখো সিদ্ধান্ত গ্রহণকারীর সিদ্ধান্তের উপর আর্থসামাজিক উন্নয়ন এবং স্থিতাবস্থা নির্ভর করে। 2 হচ্ছে সিদ্ধান্ত গ্রহণকারীদের আগাম পরিকল্পনা দ্বারা বিভিন্ন সমস্যার মোকাবেলা করা হয়। 3 নম্বর হচ্ছে এদের দূরদর্শিতা ভবিষ্যতের উন্নয়নের পথ প্রশস্ত করে। 4 হচ্ছে এদের সিদ্ধান্তের ওপর দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব, শান্তি প্রভৃতি নির্ভর করে। 5 হচ্ছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের দ্বারা নতুন নতুন সম্পদ সৃষ্টি করে, সমাজ তথা দেশের উন্নতি বিধান করে। তাহলে এই হচ্ছে এদের ভূমিকা। এবার দেখো আমাদের যেটা সিদ্ধান্ত গ্রহণকারীর পরে আমাদের সবশেষে যেটা আছে সেটা হচ্ছে তোমার পরামর্শদাতা। সর্বশেষ নয়, পরামর্শদাতা, তারপর আছে নীতি নির্ধারণ। তাহলে পরামর্শদাতা কাদিকে বলছে, অর্থাৎ যারা তোমার পরামর্শ দেয়, কনসালটেন্ট, যেমন ট্যাক্স কনসালটেন্ট, তারপরে তোমার ল কনসালটেন্ট। অর্থাৎ আমাদের কোনো একটা সমস্যা হলে আমরা যখন কনসাল্ট করতে যাই, ডাক্তারের ক্ষেত্রেও কনসালটেন্ট আছে, ঠিক আছে। তো কি বলছে, ইংরাজি কনসালটেন্ট কথাটির উৎপত্তি ল্যাটিন শব্দ কনসাল্টেয়ার থেকে, যার অর্থ হচ্ছে ডু ডিসকাস, অর্থাৎ আলোচনা করা। অর্থাৎ পরামর্শদাতা হলেন একজন প্রশিক্ষণপ্রাপ্ত, অভিজ্ঞতা সম্পন্ন, পারদর্শী মানুষ, যিনি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সর্বশেষ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার সুনিশ্চিত এবং উপযুক্ত পরামর্শ প্রদান করেন। যেমন তোমার আইনি বিষয়ক পরামর্শদাতা, আয়কর বিষয়ক পরামর্শদাতা, শিক্ষা বিষয়ক পরামর্শদাতা প্রভৃতি। তাহলে এই হচ্ছে তোমার পরামর্শদাতা। এখানে দেখো অস্ট্রীয় শিক্ষাবিদ পিটার এফ ড্রাকার আধুনিক ম্যানেজমেন্ট কনসাল্টিং এর জনক, ফাদার অফ মডার্ন ম্যানেজমেন্ট কনসাল্টিং রূপে পরিচিত। মার্কিন অধ্যাপক পিটার ব্লক বিশ্বব্যাপী ম্যানেজমেন্ট গুরু নামে কিন্তু খ্যাত। তাহলে এগুলো কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন আসতে পারে যে বিশ্বের ম্যানেজমেন্ট গুরু কাকে বলা হয়, তখন উত্তর হবে পিটার ব্লক। এবার দেখো পরামর্শদাতাদের বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য কি, যে পরামর্শ নির্দিষ্ট বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হয়। 2 হচ্ছে পরামর্শক তার নির্দিষ্ট বিষয়ে অভিজ্ঞ, দক্ষ এবং পারদর্শী হয়। 3 নম্বর হচ্ছে ভালো পরামর্শক সৎ হয়। 4 হচ্ছে পরামর্শক খুব সহজেই মূল সমস্যাটি বুঝতে পারেন এবং সমাধানের পথ বলে দেন। 5 হচ্ছে পরামর্শক অভিজ্ঞ হওয়ায়
দ্রুত সমস্যার সমাধান করতে পারেন। 6 হচ্ছে পরামর্শদাতা আলোচনার মাধ্যমে পরামর্শ দান করেন। 7 হচ্ছে পরামর্শদাতারা সুষ্ঠু পরিচালন নীতি গ্রহণ করেন। 8 হচ্ছে যে কোনো দুর্যোগ বা সমস্যার সম্পর্কে পরামর্শদাতারা আগাম সতর্কবার্তা দেন। 9 হচ্ছে মানবীয় সম্পদ ও সংস্কৃতির সম্পদের উন্নতিকল্পে পরামর্শদাতারা তাদের সুনিশ্চিত পরামর্শ প্রদান করেন। 10 হচ্ছে দেশের আর্থসামাজিক উন্নতির ক্ষেত্রেও পরামর্শদাতাদের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। এবার দেখো পরামর্শদাতাদের ভূমিকা। প্রথম ভূমিকা কি, যে বিপণন ব্যবস্থার উন্নতিকল্পে সঠিক পরামর্শ প্রদান করেন। 2 হচ্ছে দেশের মানব সম্পদ এবং সাংস্কৃতিক সম্পদের উন্নতি ঘটায় তাদের সুপরামর্শ। 3 নম্বর হচ্ছে জনকল্যাণমূলক কার্যাবলী এবং বিভিন্ন অর্থনৈতিক কার্যাবলী যেমন ব্যাংক, বিমা, অর্থলগ্নি, শিল্পের পুনরুজ্জীবন প্রভৃতির ক্ষেত্রে এদের অমূল্য পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ। 4 হচ্ছে যে বিভিন্ন সমস্যার সমাধান করে ভবিষ্যতে তার উন্নয়নের পথ প্রশস্ত করার দিকে লক্ষ্য রাখে। 5 হচ্ছে আধুনিক প্রযুক্তি এবং ধারণার প্রসারেও সুচিন্তিত গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। 6 হচ্ছে তাদের সুপরামর্শ যে কোনো উদ্যোগের উপযোগিতা এবং কার্যকারিতা বৃদ্ধি করে। তাহলে এই গেল তোমার পরামর্শদাতা। এরপরে সব শেষে যেটা আছে তোমার নীতি নির্ধারণ অর্থাৎ পলিসি ফর্মুলেটর। অর্থাৎ পলিসি ফর্মুলেটর কাকে বলে, বলছে যে কোনো বিষয়ে কাজের পদ্ধতিগত দৃষ্টিভঙ্গি অনুযায়ী নীতি স্থির করেন যিনি, তাকে নীতি নির্ধারক বলা হয়। বলছে পরিকল্পনা কমিশনের সদস্য, পরিচালন কমিটির সদস্য প্রমুখ। এদের বৈশিষ্ট্য কি, প্রথমে বলছে নীতি নির্ধারক বিশেষ দক্ষতা সম্পন্ন ব্যক্তি হয়। 2 হচ্ছে নীতি নির্ধারণের কাজের ব্যাপ্তি অনেক বেশি, অনেক ক্ষেত্রেই তা জাতীয় এমনকি আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হয়। 3 নম্বর হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে নীতি নির্ধারণের কাজও পরিবর্তিত হয়। 4 হচ্ছে এই কাজের সঙ্গে যুক্ত কর্মীরা অত্যন্ত প্রভাবশালী হয়। 5 হচ্ছে যে সঠিক নীতির প্রকৃতি সম্পর্কে তাদের পর্যাপ্ত এবং যথাযথ জ্ঞান থাকে। 6 হচ্ছে সাধারণ দূরদর্শিতা, বিচক্ষণতা ও অভিজ্ঞতার ভিত্তিতে এরা কাজ করেন। এরপর দেখো নীতি নির্ধারণকারীদের ভূমিকাটা কী, বলছে প্রথম ভূমিকা হচ্ছে যে নীতি নির্ধারণকারীরা মূলত পথ প্রদর্শক হিসেবে কাজ করেন। 2 হচ্ছে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রতীক্ষা প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে উপযোগী নীতি ঠিক করেন। 3 হচ্ছে যে বিভিন্ন জনকল্যাণমূলক নীতি নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। 4 হচ্ছে কাজের বিশেষায়নের উপর অধিক গুরুত্ব প্রদান করেন। 5 হচ্ছে দেশের আর্থসামাজিক পরিস্থিতির বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ নির্ধারণ করেন। 6 হচ্ছে যে কোনো পরিকল্পনার সময়সীমা কিন্তু নির্ধারণ করেন। তাহলে এই হচ্ছে তোমার নীতি নির্ধারক। তাহলে এই 4টে গোল্ডেন কলার ওয়ার্কার বা পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যাবলী সম্পর্কে বা কুইনারি অ্যাক্টিভিটি সম্পর্কে তোমাদের জানতে হবে। ঠিক আছে, এবার দেখো আমাদের লাস্ট যেটা আছে সেটা আছে যে কোয়াটারনারি এবং কুইনারির মধ্যে পার্থক্য। আমি তোমাদের বললাম যে তৃতীয় স্তরের কার্যাবলী থেকে কিন্তু ডিফারেন্সিয়েট করাটা খুবই মুশকিল। তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীটাকেই কিন্তু আরও মানে 3টি ভাগে ভাগ করা হচ্ছে। তৃতীয় স্তরের কার্যাবলীর মধ্যে থেকে যারা ধরো টাই কোট পড়ছে তাদেরকে বলছে হোয়াইট কলার ওয়ার্কার বা এই কোয়াটারনারি অর্থনৈতিক কার্যাবলী। এবার টাইকেট পড়াগুলোর মধ্যে যখন আবার তারা মানে সুপ্রিম পর্যায়ে পৌঁছে যাচ্ছে, যেমন ধরো ডিএম, তারপরে সরকারি আমলা, তারা পড়ছে তোমার পঞ্চম স্তরের বা কুইনারি অর্থনৈতিক কার্যাবলী। বুঝতে পেরেছো? তাহলে দেখো আমরা এই দুটোর মধ্যে পার্থক্য আমরা দেখছি। প্রথম পার্থক্যটা কি, বলছে কোয়াটারনারি বা চতুর্থ স্তরে কী করছে, বলছে তথ্য সংগ্রহ, আদান প্রদান, বিশ্লেষণ ভিত্তিক কার্যাবলী। অন্যদিকে পঞ্চম স্তরে কি, নীতি নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা, রূপায়ণ ভিত্তিক কার্যাবলী। এবার দেখো কোয়াটারনারিটা কি, বলছে বিংশ শতকের প্রথম দিকে এটা বিকাশ লাভ করে। আর পঞ্চম স্তরটা কি, বলছে বিংশ শতকের মাঝামাঝি সময়ে বিকাশ লাভ করে। তা কোয়াটারনারি এই পেশায় নিযুক্ত উচ্চ মেধা সম্পন্ন শিক্ষিত শ্রমিকরা সাদা পোশাক শ্রমজীবী গোষ্ঠী নামে পরিচিত। অন্যদিকে কুইনারিতে কি বলছে, যে এই ধরনের কাজে নিযুক্ত কর্মীরা স্বর্ণালী পোশাক শ্রমজীবী গোষ্ঠী নামে পরিচিত, গোল্ড কলার ওয়ার্কার, আর এটাকে বলছে হোয়াইট কলার ওয়ার্কার। ঠিক আছে, এরপরে দেখো আছে এক্ষেত্রে তুলনায় অনেক বেশি কর্মী কিন্তু নিযুক্ত থাকে। অর্থাৎ আমরা যদি দুটো তুলনা করি, অর্থাৎ পঞ্চম স্তর আর চতুর্থ স্তর, তাহলে পঞ্চম স্তর থেকে কিন্তু চতুর্থ স্তরে বেশি কিন্তু নিযুক্ত থাকে। বুঝতে পারছো? অন্যদিকে পঞ্চম স্তরে কি তুলনামূলকভাবে স্বল্প সংখ্যক কর্মী কিন্তু নিযুক্ত থাকে, মানে খুবই কম। এরপর দেখো বলছে চতুর্থ শ্রেণীতে কী হচ্ছে, এই শ্রেণীতে অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে নিযুক্ত ব্যক্তির আয় যথেষ্ট বেশি, অর্থাৎ এদের আয় বেশি হয়, কিন্তু এদের আরও বেশি। বলছে এই শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে, অর্থাৎ পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে নিযুক্ত ব্যক্তির আয় সর্বোচ্চ হয়, অর্থাৎ এটা সর্বোচ্চ শ্রেণীর কর্মী, গোল্ড কলার ওয়ার্কার। ঠিক আছে, তারপর দেখো আছে চতুর্থ স্তরে বলছে তথ্য নির্ভর এবং গবেষণা এবং উন্নয়নমূলক কার্যাবলী চতুর্থ কার্যাবলীর অন্তর্ভুক্ত। অন্যদিকে কি পঞ্চম স্তরে বলছে বিশেষজ্ঞ, সিদ্ধান্ত গ্রহণ, নীতি নির্ধারণ, পরামর্শ প্রমুখ কাজ পঞ্চম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্ভুক্ত। এবার দেখো চতুর্থ শ্রেণীর কার্যাবলীতে উন্নত এবং আধুনিক মানের পরিষেবা পাওয়া যায়, আর পঞ্চম স্তরে কী হচ্ছে সর্বোচ্চ এবং সর্বাধুনিক মানের পরিষেবা কিন্তু পাওয়া
পাওয়া যায়। তাহলে এই হচ্ছে তোমার কোয়াটারনারি এবং কুইনারি বা চতুর্থ স্তরের সঙ্গে পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পার্থক্য। তাহলে দেখো, আমি আশা করছি তোমাদের এই টপিকটার সম্পর্কে মোটামুটি ধারণা দিতে পারলাম, এবং এটার সঙ্গে যে ছোট প্রশ্ন বড় প্রশ্ন বা যাই আসুক সেগুলো সম্পর্কে তোমরা আশা করি বুঝতে পারলে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে বা সমস্যা থাকে তাহলে আমাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এতদূর পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।